This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে অশান্ত পরিস্থিতির পর নরেন্দ্র মোদী এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই প্রথম বৈঠক হলো পার্শ্ব বৈঠক এটাকে বলা ভালো। বিমস্টেক শীর্ষ সম্মেলনে গিয়েছেন তারা দুজনে। গতকাল নৈশভোজে সেই ছবি আমরা দেখেছে গোটা বিশ্ব, যেখানে পাশাপাশি বসে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে পাশাপাশি বসলে একটা আলাপচারিতা, সেই বলা ভালো সৌজন্য যে শাখা, সেই সৌজন্য বিনিময় কিন্তু করতে দেখা যায়নি। তবে আজকে পার্শ্ব বৈঠক জানিয়ে জল্পনা চলছিল গত বেশ কয়েকদিন ধরে আদৌ কি এই বৈঠক হবে। বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের চিকেন লেগ সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের পর কিন্তু পারদ চড়ছিল। অবশেষে সেই বৈঠক সম্পন্ন হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি চলে যাব নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বহুকাঙ্ক্ষিত সেই বৈঠক বলা যেতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমস্টেক শীর্ষ সম্মেলনে পার্শ্ব এই বৈঠক সম্পন্ন ইতিমধ্যে। কি আপডেট খবর আসছে? দেখো, দু দেশের শীর্ষ নেতার এই বৈঠক হবে কিনা সেটা নিয়ে নানান জল্পনা ছিল। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পার্শ্ব বৈঠক হলো এবং থাইল্যান্ডে দীর্ঘক্ষণ এই বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। এবার দেখো, স্বভাবতই দু দেশের নাগরিকরা তারা মনে করছেন যে এই বৈঠকগুলোতে কি বিষয় উঠে এলো বা এই বৈঠকে কি কি বিষয় উত্থাপিত হতে পারে। প্রথমেই সেটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক দু দেশের মধ্যে। সেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু ভারতই পরম বন্ধু, ভারতই প্রতিবেশী দেশ হিসাবে বারবার সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে সেই পেঁয়াজ আলু থেকে শুরু করে আদা রসুন, এমনকি বাংলাদেশের সড়ক উন্নয়নের জন্য সেখানে স্টোন চিপের সরবরাহ সেটাও কিন্তু ভারতবর্ষ দিয়েছে। আবার এটাও ঠিক, পদ্মা সেতু তৈরি হওয়ার পরিকল্পনা বা ডিজাইন দিয়েছিল চীন, কিন্তু ভারতবর্ষ দিয়েছিল কাঁচা মাল, মেটেরিয়াল। পদ্মা সেতুতে যে মেটেরিয়ালের ব্যবহার করা হয়েছে সেটা ভারতবর্ষ থেকে দেওয়া। ফলে এক্ষেত্রে পুরনো সম্পর্ক নষ্ট করতে চাইবেন না নিশ্চয়ই ডক্টর ইউনূস। এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু দুদেশের বাণিজ্যিক বিষয় নিয়ে যে একটা আলোচনা হয়েছে সেটা খুব পরিষ্কার এবং সেখানে এই বিষয়গুলো আসবে সেটা খুব পরিষ্কার বিষয়। এর মাঝে যে বিষয়টা আরও আসার কথা সেটা হচ্ছে তিস্তা চুক্তি। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং হাসিনার সময় একরকম হয়েছিল, এই মুহূর্তে তিস্তা জট কোন জায়গায় দাঁড়িয়ে সেটাও কিন্তু আলোচনার টেবিলে, এই একান্তে যে বৈঠক মোদি ইউনূসের সেই আলোচনার টেবিলে আসতেই পারে বা হয়তো আলোচনা হয়েছে। এবার যে বিষয় 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা তাৎপর্যপূর্ণভাবে যদি আমরা দেখি, এর আগে ডক্টর ইউনূস প্রায় 2 থেকে 3 বার চেয়েছিলেন এবং তার যে প্রেস সচিব শফিকুলের মাধ্যমে একটা ফিলার দেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি ভারত সফরে আসতে চান, কিন্তু সেই সময় ভারতবর্ষ খুব একটা আমল দেয়নি বা রিপ্লাই করেনি। ঠিক সেই সময়ে ঈদের আগে 4 দিনের চীন সফরে গিয়ে চীনকে বিনিয়োগের জন্য উৎসাহিত করে এসেছেন ডক্টর ইউনূস এবং শুধু তাই নয়, চীনও আশ্বস্ত করেছে যে তারা ভালো টাকা ঋণ দেবে, বিনিয়োগও করবে, করিডোর তৈরি করবে। বাংলাদেশের যে ইকোনমিক জোন, যে অর্থনৈতিক ক্ষেত্র, সেই অর্থনৈতিক ক্ষেত্রে তারা নজর দেবে। চীনের এই আশ্বাস পাওয়ার পর বাংলাদেশ কিন্তু অনেকটা বেশি উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। ডক্টর ইউনূস একটা এমন সম্পর্ক দেখানোর চেষ্টা করছেন, এমন সমীকরণ দেখানোর চেষ্টা করছেন যে চীনের সঙ্গেও সম্পর্ক আমার ভালো, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো, ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো, কিন্তু ভারতবর্ষ সবচেয়ে ভালো চেনে বাংলাদেশকেও আর সবচেয়ে ভালো চেনে চীনকেও। ফলে এক্ষেত্রে নরেন্দ্র মোদী কিন্তু নিশ্চয়ই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলবার সময় এই বাংলাদেশের পূর্ববর্তী আচরণ বা বাংলাদেশের এই মুহূর্তে মাথায় কি চলছে সেটা যেমন দিল্লির নজরে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরেও রয়েছে। তৃতীয় যে বিষয়ের কথা আসছিলাম, তৃতীয় যে বিষয়টা এখানে উত্থাপিত হবে সেটা হচ্ছে বিদ্যুৎ। কারণ আমরা জানি বা অনেক ক্ষেত্রেই সংবাদ মাধ্যমে বারে বারে ফ্ল্যাশে এসেছে যে ভারতবর্ষের কোম্পানি আদানি শেখ হাসিনার সময় চুক্তি করেছিল
এবং সেই সময় বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল, সেই বিদ্যুতের টাকা, প্রচুর টাকা এখনও বাংলাদেশের কাছ থেকে পায় আদানি। কিন্তু ভারতীয় এই কোম্পানির নজর এড়িয়ে অন্য একটি দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন ডক্টর ইউনূস। ফলে আলোচনার টেবিলে সেই বিষয়টা নিশ্চয়ই থাকবে যে ভারতীয় কোম্পানিকে কোনোভাবে কি এড়িয়ে চলতে চাইছে বাংলাদেশ। আদানি শেখ হাসিনা যখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মাফিক সেখানে পাওয়ার গ্রিড তৈরি করে গোটা বাংলাদেশে বৈদ্যুতিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে সুদৃঢ় করা, এই সমস্ত কিছু আদানি করেছিল। এবং সেই সময় ডক্টর ইউনূস যখন ওই 5ই আগস্টের পর যখন তিনি দায়িত্ব নেন সেই সময় আদানি চিঠি দিয়ে জানিয়েছিল যে তাদের এই পেন্ডিং রয়েছে, এই টাকা তারা খরচ করেছেন, তারা সেটা পাবেন বাংলাদেশের কাছ থেকে, এবং অবিলম্বে সেটাকে সময় অনুযায়ী না দিলে বাংলাদেশকে অন্ধকারে থাকতে হবে। ঠিক সেই সময়ই ব্যাকআপ প্ল্যান তৈরি করার পরিকল্পনা করে নেন ডক্টর ইউনূস। তাকে নিয়ে বিস্তর এই মুহূর্তে বাংলাদেশে বিতর্ক চলছে। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক শক্তি, এমনকি বিএনপির মতো শক্তিও বলতে চাইছে যে খাল কেটে কুমির আনা হয়েছে। এবং আমরা জানি যে কয়েকদিন আগেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সে দেশের দুজন অত্যন্ত জনপ্রিয় নেতা তারা গিয়ে সেখানে দেখা করেছিলেন, তার মধ্যে হাসনাত আবদুল্লাহ আরও একজন, সেটার পরে আরও বিতর্ক দানা বেঁধেছে। ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এরই মাঝে এই বিমস্টেক সম্মেলনে একান্তে দুজনের বৈঠক, তাহলে কি যে দূরত্ব তৈরি হচ্ছিল একটু একটু করে ভারত বাংলাদেশের যে দূরত্ব যোজন যোজন হয়ে যাচ্ছিল সেই দূরত্ব কি কমলো? এই বৈঠকে সদর্থক কোনো দিক পাওয়া গেল? ফলে একদিকে বৈদ্যুতিকরণে ভারতীয় কোম্পানিকে এড়িয়ে চলে অন্য দেশের সংস্থাকে ঢুকিয়ে বৈদ্যুতিক ব্যবস্থায় জোর দিতে চাইছেন ডক্টর ইউনূস। তাহলে আদানির ইনভেস্টমেন্ট কী হবে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তিস্তা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আবার একই সঙ্গে দুদেশের মধ্যে বাণিজ্য যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে আলোচনার টেবিলে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি। কারণ অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশ বা জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে দুই দেশ একসাথে মিলে অতীতে শক্ত হাতে দমন করেছে। ফলে ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডার এরিয়াটা কম নয়, এবং তার মধ্যে যদি আবার ফেন্সিং নন ফেন্সিং দেখো, নন ফেন্সিং জোনটা অনেক বেশি। ফলে এক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি এবং অতীতে যে সম্পর্ক সুদৃঢ় ছিল বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্কটাকে ঝালিয়ে নিয়ে যাতে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারিটাকে করা যায়, জঙ্গি কার্যকলাপ রোখা যায়, অনুপ্রবেশ ঠেকানো যায়, দুদেশের মধ্যেই কিন্তু এই বিষয়ে আলোচনা হতেই পারে এই একান্তে বৈঠকে। কারণ সবাই মুখিয়ে রয়েছে, শুধুমাত্র ভারতবর্ষ বা বাংলাদেশ নয়, এশিয়ার বিভিন্ন দেশ তারা মুখিয়ে রয়েছে যে এই মুহূর্তে এশিয়াতে নির্ণায়ক শক্তি হিসেবে কে বেশি গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ নাকি ডক্টর ইউনূসের বাংলাদেশ? কারা বেশি? এশিয়ার যে একটা পেনেট্রেট তৈরি হচ্ছে বা সমীকরণ তৈরি হচ্ছে সেখানে কি বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে? সংস্কারের নামে বাংলাদেশ কি সমস্ত দেশের সঙ্গে, এশিয়াটিক কান্ট্রিতে বটেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চাইছেন? দেখো, বাংলাদেশকে যেমন আমি আবার বলবো, ভারতবর্ষ যেমন বাংলাদেশকে ভালো চেনে, চীনকেও ভালো চেনে। ফলে চীনের সঙ্গে এই কথাবার্তা, চীনের সঙ্গে বাণিজ্যের কথাবার্তা, বিনিয়োগের কথাবার্তা, ঋণের কথাবার্তা, এমনকি জিরো ডিউটি অর্থাৎ বাণিজ্যের অনেক ক্ষেত্রে চীন বাংলাদেশকে ছাড় দেবে, যদিও এখনও বলবো কাগজে কলমে কিছুই হয়নি। শি জিনপিং তিনি মৌখিকভাবে বলেছেন জিরো ডিউটি আমরা দেবো, কোনো সেভাবে সে অর্থে অনেক ক্ষেত্রে বাংলাদেশকে টাকা দিতে হয় সেগুলো দিতে হবে না, তারা অনেক ছাড় পাবেন, ঋণ দেবেন, যে ঋণে সেখানে ডেভেলপমেন্টের কাজ হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে। ফলে এই বিষয়টা ভারত তো নিজের কানে শুনেছে যে ঠিক কী কী আলোচনা হয়েছে। ফলে এক্ষেত্রে গোটা বিষয়টাকে মাথায় রেখে এবং ভারতবর্ষ এই মুহূর্তে জল মাপছে যে চীনের দিকটাও ভাবতে হবে, পেছনে পাকিস্তান রয়েছে, আবার হিজবুল তাহরির মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, সব কিছুকে ঠেকিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ঠান্ডা মাথায় একান্তে এই বৈঠক বাতানুকূল ঘরে হয়ে গেল। এবং সেখানে ডক্টর ইউনূসই বা কী চাইলেন? ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য, সম্পর্ক ভালো করার জন্য তিনিই বা কী প্রস্তাব দিলেন? এই তিস্তা জট, এই বাণিজ্যিক বিষয় বা এই বৈদ্যুতিকরণের বিষয়, নাকি
আগামী দিনে নতুন কোনো সমীকরণ, কারণ এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে প্রচুর ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক শক্তি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য পুড়িয়েছে, কিন্তু তারপরেও ভারত কার্পণ্য করেনি। ভারত বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গিয়েছে, এবং অন্যান্য কোন দেশ থেকে কত কি জিনিসপত্র বাংলাদেশ নেয় তা আমার জানা নেই, কিন্তু ভারত থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে সাহায্য নেয়, এবং সেই জিনিসপত্র না হলে তাদের সেখানকার বাজার যে চাঙ্গা হবে না, তাদের যে দিন গুজরান হবে না, সেটা খুব পরিষ্কার, যতই চীনের মতো শক্তি পাশে থাকুক না কেন। ফলে এক্ষেত্রে বিমস্টেক সম্মেলনটা শুধু বোধহয় ঢাল। আসলে ইউনুসও মনে মনে চাইছিলেন যে কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। গতকাল থেকে একটা আন্দাজ পাওয়া যাচ্ছিল, পাশাপাশি নৈশভোজে যখন তারা খাওয়া দাওয়া করছিলেন তখন থেকেই একটা ইঙ্গিত হচ্ছিল যে বোধহয় সমস্ত বাধা পার করে মোদিও রাজি হয়ে যাবেন। ঠিক সেটাই হলো, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করলেন ডক্টর ইউনুস। 1 ঘন্টার ওপর বৈঠক হয়েছে। ফলে সেখানে যে 8-10 দফা দাবি বা 8-10 দফা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা খুব পরিষ্কার। এবং ভারতের সঙ্গে এই সম্পর্কের পর বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনুস বা তার যিনি প্রেস সচিব রয়েছেন তারা কোনো প্রেস বিবৃতি দেন কিনা সেটা দেখার। মনে থাকবে তোমার নিশ্চয়ই, সেই সময় বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খবর নিয়েছিলেন একটু, তখন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব বলেছিলেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়াকে বা ভারতবর্ষকে খুব একটা নাক গলাতে হবে না, অনেক কথা বলেছিলেন। কিন্তু এখন তাদের স্টেটমেন্ট কি হবে, কি বলবেন ডক্টর ইউনুস? তিস্তা জট কি কাটলো? বৈদ্যুতিকরণের বিষয়ে যে সমস্যা, যে জট তৈরি হচ্ছে সেটা কি কাটলো? নাকি আদানি গোষ্ঠীকে এড়িয়েই বাংলাদেশে অন্য কোনো দেশের থেকে বৈদ্যুতিকরণের যে বিষয় সেটাকেই তারা চাহিদা দেবেন বা গুরুত্ব দেবেন আদানি অতীত? তাহলে যে বকেয়া টাকা এখনও দেয়নি বাংলাদেশ, সেটা কি তারা ফিরিয়ে দেবে আদানিকে? এই যেমন বিষয় গুরুত্বপূর্ণ, একই সঙ্গে আমি আবার বলবো দুদেশের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি কার্যকলাপ দমন করা, অনুপ্রবেশ রোখা, এগুলোও কিন্তু আলোচনার টেবিলে এসেছে বলে মনে করা হচ্ছে। ফলে আরও কয়েকটা ঘন্টা গেলে এই সম্পূর্ণ পুষ্টি, এই সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আরও আসতে থাকবে, এবং একটা নতুন সমীকরণ যে এশিয়াতে তৈরি হচ্ছে ভারত বাংলাদেশকে কেন্দ্র করে, এবং ইউরোপিয়ান কান্ট্রিও যে তাকিয়ে রয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভীষণভাবে নজরে রেখেছে এই মোদি ইউনুসের বৈঠকের দিকে, সেটা খুব পরিষ্কারভাবেই বলা যায়। একদম। সুচারু, তোমার নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে সার্ক শীর্ষ সম্মেলনের কথা। ঠিক তার আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা পার্শ্ব বৈঠক হবে কি হবে না, হবে কি হবে না, এই নিয়ে কিন্তু আমরা লেখালেখি করতাম, সাংবাদিক বন্ধুরা লেখালেখি করতেন, এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা নিয়ে চ্যাট হতো। ঠিক সেই জায়গাটাই কিন্তু দখল করে নিয়েছে এই বিমস্টেক শীর্ষ সম্মেলন। তবে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান নয়, এখানে বাংলাদেশ। তাহলে কি তুমি যেমনটা বললে একটু আগে, যে একটা নতুন সমীকরণ উঠে আসছে, কারণ যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা শত্রুতার জায়গা ছিল, দীর্ঘদিন ধরে তাদের নৌ বাণিজ্য বন্ধ ছিল, নতুন করে আবার সেটা কিন্তু শুরু হয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তাদের পাকিস্তানের প্রতি একটা আলাদা করে প্রেম বা ভালোবাসা জন্ম হয়েছে, ভারত বিদ্বেষী একটা মনোভাব। এত কিছুর মাঝেও কিন্তু সেখানে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এই সমস্ত বিষয় গত 5ই আগস্ট থেকে গত বছরে ঘটে যাওয়া মাত্র 8 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার এই বৈঠকে কি সেরে ফেলা সম্ভব বলে তোমার মনে হয়? না দেখো, একেবারেই বৈঠক না হলে দূরত্ব তো আরও যোজন যোজন বাড়ত। ফলে এক্ষেত্রে ডক্টর ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই হয়তো অনুভব করেছিলেন যে বিমস্টেকে এই সম্মেলনে গিয়ে সেখানে তারা আলাদা কথা ঠিকই বলবেন, এবং সেই মতো হলেও বটে। কিন্তু বিষয় হচ্ছে এই বৈঠকটা কতটা ফলপ্রসূ হলো। আমি যে কথা বলছিলাম যে আদানির মতো শক্তি সেই সময় শেখ হাসিনার সময় চুক্তি হয়েছিল, বৈদ্যুতিকরণের ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, পাওয়ার গ্রিড তৈরি করেছিল, কিন্তু তাদের যে বকেয়া টাকা, সেই টাকা এখনও বাংলাদেশ দেয়নি। ফলে সেটা কোন পথে সমাধান মিলবে? আবার আদানি মতো কোম্পানিকে বা ভারতবর্ষের কোম্পানিকে এড়িয়ে অন্য দেশের কোম্পানিকে ঢুকিয়ে সেখানে বৈদ্যুতিকরণের একটা চেষ্টা তো চালিয়েছিলেন ডক্টর ইউনুস, এটা তো ভুল কথা নয়। ফলে এক্ষেত্রে ভারত ভরসা ত্যাগ করে বাংলাদেশ কি স্বাবলম্বী হতে চাইছে, নাকি একবার চীনের সঙ্গে বৈঠক, একবার ভারতের সঙ্গে বৈঠক, একবার পাকিস্তানের সঙ্গে আলোচনা, এটা করে এশিয়াতে একটা নতুন সমীকরণ দেওয়ার চেষ্টা করছে তারা, যে আমরাই এশিয়ার মধ্যে একটা নির্ণায়ক দেশ, ডেভেলপিং কান্ট্রি, এটা ঠিক,
যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে ইকোনমিক জোন ভালোই রয়েছে, ফলে সেন্ট মার্টিন দ্বীপের মতো দ্বীপ, যে দ্বীপে কিন্তু আমেরিকারও নজর রয়েছে, ফলে এই এত ভালো ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক জায়গা থাকা, ইকোনমিক জোন থাকা সব দেশের ভাগ্যে হয়তো জোটে না। ফলে এক্ষেত্রে বাংলাদেশ কি করবে, তার ভবিষ্যৎ কি হবে, সেটা এখনই ঠিক হবে। এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কোন কৌশল নিচ্ছেন, কারণ অনেক রাজনৈতিক সমালোচকরা বলছেন যে আসলে তিনি একটা জাতীয় সরকারের ঢং দিতে চাইছেন, তাই নির্বাচনটাকে ডিলে করছেন। বিভিন্ন বাংলাদেশের যে নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হচ্ছে তার পেছনে ডক্টর ইউনূস রয়েছেন, ফলে তিনি যে হতে চাইছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমরা একেবারে ডক্টর ইউনূসকেই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে দেখতে চাই। ফলে তার আগে নিজের জমি শক্ত করে নেওয়ার জন্যই একবার চীনের সঙ্গে সখ্যতা, একবার ভারতবর্ষের সঙ্গে সখ্যতা, এই সখ্যতা প্রমাণ করার চেষ্টা করে যেটা বোঝানোর চেষ্টা করছেন যে আমার সব দেশের সঙ্গেই সম্পর্ক ভালো, এশিয়ান কান্ট্রির সঙ্গে সম্পর্ক ভালো, আগামী দিনে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে এলে বাংলাদেশের প্রভূত উন্নয়ন করবেন ডক্টর ইউনূস, এটাই বোধহয় বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং বিমস্টেকের আধারে এই বাতানুকূল ঘরে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক কিন্তু সত্যি তাৎপর্যপূর্ণ। আমি আবার বলবো, এই বৈঠকের দিকে নিছক ভারত বা বাংলাদেশ নয়, একদিকে এশিয়ান কান্ট্রি, একদিকে ইউরোপের দেশগুলো কিন্তু যথেষ্টভাবে তাকিয়ে রয়েছে। সুচারু, আওয়ামী লীগ বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না, শেখ হাসিনাকে তারা ফেরত নেবে কি নেবে না, এবং বাংলাদেশের নির্বাচন এই বছরই সম্পন্ন করবে কি করবে না, এরকম নানাবিধ অনেক প্রশ্ন আছে। তুমি যতটা বললে তাতে কি মনে হয় না যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজের ভিতটা ওখানে শক্ত করতে চাইছেন, অর্থাৎ এবার তিনি নির্বাচনে জিতে সকলের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন এবং সেটাই তার একমাত্র লক্ষ্য? সুচারু, একদম তাই। দুটো স্ট্যাটিস্টিক্যাল লাইন নিয়েছে মনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একদিকে কূটনৈতিক স্তরের স্টাইল আর অন্যদিকে রাজনৈতিক জমিকে শক্ত করা। তুমি ভালোভাবে দেখো, এনসিপি যে নতুন দল তৈরি হয়েছে, এর পেছনে কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন যে ডক্টর ইউনূসই এগিয়ে দিয়েছেন অনেককে, এবং বিভিন্ন ছাত্র নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে দিয়ে বলানো শুরু করেছেন ডক্টর ইউনূস নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে প্রভূত উন্নয়ন হবে। ফলে এই কথা তিনি বলাতে শুরু করে বাংলাদেশে নিজের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছেন ডক্টর ইউনূস। দেখো, তিনি তো একজন নোবেল জয়ী এবং তার শান্তির জন্য তিনি নোবেল পেয়েছিলেন, কিন্তু তার যে ইকোনমিক্যাল থিঙ্কিং, তার যে অর্থনৈতিক চিন্তা, সেটা তো ভুললে চলবে না। ফলে একদিকে তিনি কূটনৈতিক স্ট্র্যাটেজি নিচ্ছেন, আবার একদিকে তিনি তার রাজনৈতিক পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে ঠিক রাখছেন। ফলে বাংলাদেশের ভেতরে এরকম একটা রব তুলে দেওয়া যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, নির্বাচিত পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ডক্টর ইউনূস। আবার অন্যান্য দেশের ক্ষেত্রে কূটনৈতিক স্তরে সম্পর্ক ভালো রাখা, চীনকে বলছে যে আসুন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ করুন, আমাদেরকে ঋণ দিন, আমরা করিডোর দেবো আপনাদেরকে, সেই করিডোরে আপনারাও মুনাফা করুন, আমাদেরও লাভ আসুক। আবার ভারতের সঙ্গে অতীতের সম্পর্ক ভালো, সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য, ভারতেরও মন রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য আকুল হয়ে যাচ্ছিলেন ডক্টর ইউনূস। ফলে এক্ষেত্রে একদিকে কূটনৈতিক স্ট্র্যাটেজি আর অন্যদিকে রাজনৈতিক ট্যাকটিক্যাল লাইন, দুটোকে সমান্তরালে নিয়ে গিয়ে বাংলাদেশে একটা নতুন কিছু করার পরিকল্পনা নিচ্ছেন ডক্টর ইউনূস। কারণ তিনি এখন থেকেই ভাবতে শুরু করেছেন তিনি আগামী দিনে বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, তিনি এশিয়াতে গুরুত্বপূর্ণ একজন লিডারাইজেশন সে দিক থেকে একটা নতুন ক্ষেত্র তৈরি করতে চাইছেন, যে বাংলাদেশ হবে একটা নতুন বাংলাদেশ। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেন ভারতবর্ষে যে এই ভারত ঝুঁকবে না, এ নয়া ভারত, এ ঘুষে গাবি মারে গাবি। আর এখন বোধহয় ডক্টর ইউনূস বলতে শুরু করেছেন এ নতুন বাংলাদেশ, এ বাংলাদেশ সংস্কারও করবে, আবার এই বাংলাদেশ কূটনৈতিক স্তরে সম্পর্ক কার সাথে কি রাখতে হয় সেটা জানবে। ফলে এক্ষেত্রে বিমস্টেকের আধারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক কতটা ফলপ্রসূ, কতটা আগামী দিনের ভারত এবং বাংলাদেশের সম্পর্কতে সম্প্রসারিত করবে, তার দিকে নজর রাখতে হবে প্রবীণ। একদমই, অবশ্যই আমি তোমার সঙ্গে কথা বলবো। সুচারু, কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। ইতিমধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে যে বৈঠক, পার্শ্ব বৈঠক, সে বৈঠক শেষ এবং তারপরে একটি ছবি আমাদের সামনে এই মুহূর্তে এসছে, যেখানে ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান সৌজন্য বিনিময় করছেন এবং এই ছবি পোস্ট করা হয়েছে আপনারা দেখছেন সেই ছবি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডে আজকের এই বৈঠক হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক, যেখানে লেখা যে এই বিমস্টেক মিটিং অন দি সাইডলাইন্স, অর্থাৎ পার্শ্ব বৈঠক অফ সিক্স বিমস্টেক ইন ব্যাংকক, থাইল্যান্ড অন ফ্রাইডে। ইতিমধ্যে এই পোস্ট করা হয়েছে এবং সেই বৈঠকে যে ছবি, অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস and Indian Prime Minister Narendra Modi join bilateral meeting on the sidelines of 6th BIMSTEC meet in Gangtok, Thailand on Friday. আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু রয়েছে নিউজ রুমে। সুচারু, একটু আগেই তুমি যেমনটা বলছিলে, শান্তিতে নোবেল পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ তিনি নিঃসন্দেহে, তার পাশাপাশি কূটনীতি। সুচারু, আমার ভীষণ একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, একটু যদি বলো, অর্থনীতি এবং কূটনীতি দুটো কি একই সঙ্গে চালানো সম্ভব? অর্থনীতিকে যদি বাঁচাতে হয় তাহলে কূটনীতি, রাজনীতি কোথাও যেন একটু ভোঁতা হয়ে যায়, আবার রাজনৈতিক অস্ত্রে যদি শান দিতে হয় তাহলে অর্থনৈতিক সংস্কার সম্ভব হয় না। সুচারু, না দেখো, প্রথমে বলি যে এই ছবিটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তুমি দেখো কেন বাইল্যাটারাল মিটিংয়ের এই ছবিটা বাইরে আনলেন ডক্টর ইউনূস, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত। আমি তোমাকে আগেই বলছিলাম যে কূটনৈতিক স্তরে তিনি একটা নতুন স্টাইল নিয়েছিলেন এবং সেই স্টাইলটা তিনি দেখাতে শুরু করেছিলেন। তোমার নিশ্চয়ই মনে থাকবে সি জিনপিংয়ের সঙ্গে যখন বৈঠক হয়েছিল, পরে বাইরে বেরিয়ে এসে তিনি সেখানে দাঁড়িয়ে একসাথে ছবি তুলেছিলেন, সেই ছবি প্রকাশ্যে এসেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, আবার ছবি বাইরে আনলেন এবং এটা খুব পরিষ্কার যে কূটনৈতিক স্তরে কিন্তু একটা মেসেজ দিতে চাইছেন ডক্টর ইউনূস। তুমি একটু আগে যে প্রশ্ন করলে যে অর্থনৈতিক চিন্তার সঙ্গে কূটনৈতিক চিন্তাকে সংমিশ্রণ ঘটিয়ে দেওয়া একেবারেই সম্ভব, কিন্তু যার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাওয়ার করিডোর, পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা কিন্তু আগে। এবং এক্ষেত্রে দেখো যে যার কাছে রাজনীতি মানেই হচ্ছে যার কাছে কর্তৃত্ব, প্রভুত্ব প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়ে যে এগিয়ে যেতে পারবে তিনিই সফল হবেন। ফলে আগে পলিটিক্যাল স্ট্র্যাটেজিটি কিন্তু তিনি এখন থেকে শুরু করেছেন। এই বিএনপি বা জামাত যারা একটা সময় বলতে শুরু করেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই ঠিক পথে এগোচ্ছে, সমন্বয়করা ঠিক পথে এগোচ্ছে, এখন তাদের মধ্যেই কারো কারো সুর কিন্তু অন্যরকম। তারা বুঝে ফেলেছেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে এই যে নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্ম হচ্ছে তার নেপথ্যে তিনি রয়েছেন। ফলে এনসিপির মতো দল তৈরি হচ্ছে, এনসিপির মতো দলের নেতারা বলতে শুরু করেছেন আগামীর প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস। আর একদিকে তিনি কি বলছেন যে 10 থেকে 12টা বাংলাদেশের সংস্কার কমিটি 38টা রাজনৈতিক দলকে, পলিটিক্যাল পার্টিকে চিঠি দিয়েছে এই সংস্কারের কথা বলে। তিনি বারবার বলেছেন যে আগামী বছর জুন মাসে হয়তো নির্বাচন করা সম্ভব হবে। ফলে এই যে একটা 8-9 মাসের গ্যাপ নিয়ে নেওয়া বা বাফার নিয়ে নেওয়া, এটা কিন্তু খুব পরিকল্পনা মাফিক। এতক্ষণ বা এতদিন পর্যন্ত যে বাংলাদেশ উত্তাল হয়েছিল সেখানে কিন্তু এবার
তিনি রিয়্যাক্ট করতে শুরু করেছেন, অ্যাক্টিভিটি করতে শুরু করেছেন, বিভিন্ন দেশে সফর করতে শুরু করেছেন, বৈঠক করতে শুরু করেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করছেন। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, ইউনুস খুব ভালোভাবে জানেন যে চীনের সঙ্গে সম্পর্কটাকে সুদৃঢ় করলে ভারত কিছুটা হলেও ভুরু কোঁচকাবে। সেটা যেমন তিনি জানেন, আবার এটাও জানেন ভারতবর্ষের সঙ্গে পুরনো সম্পর্কটাকে ঝালিয়ে নিলে অসুবিধা তো কিছু নেই। ভারতের থেকে ভালো মানের পেঁয়াজ, ভারতের থেকে ভালো মানের আদা, ভারতের থেকে রাস্তার সংস্কারের জন্য বা ডেভেলপমেন্টের জন্য ভালো মানের স্টোন চিপ, এগুলো যদি নেওয়া বন্ধ করে দেয় তাহলে তো খুব খারাপ হবে বাংলাদেশের পক্ষে। কেন তিনি পুরনো সম্পর্ক নষ্ট করতে যাবেন? তাই অতীতটাকে ঠেলে রেখে এই একেবারে শেখ হাসিনার সময়ে ভারতবর্ষের যে সম্পর্ক ভালো ছিল সেই জায়গাটাকে স্থাপন করার জন্যই তিনি মরিয়া হয়ে ভারত সফরে আসতে চেয়েছিলেন। যাক, সেই আশাটা তার অন্তত মিটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ডক্টর ইউনূসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা স্বাবলম্বী বাংলাদেশ হওয়ার চেষ্টা করছেন তিনি। এই সংস্কারের অর্থ বলতে তিনি এটাই বোঝাতে চাইছেন যে তিনি ভাবলেন, ওই 2 মাস তিনি ভাবলেন, যখন দুবার আদানি গোষ্ঠী চিঠি দিল তিনি ভাবলেন যে কি করা যায়। এত হাজার কোটি টাকা দিতে গেলে ঋণের দায়ে বাংলাদেশ পড়ে যাবে, চাপ পড়ে যাবে, আবার তাকে সামগ্রিক উন্নয়ন সংস্কার করতে হবে। ব্যাকআপ প্ল্যান তৈরি করলেন। অন্য কোনো দেশের সোলার সিস্টেমের সাহায্যে অল্প টাকায় বৈদ্যুতিক যে করণ, সে বৈদ্যুতিকরণ করা যায় কিনা। যেই তিনি ব্যাকআপ প্ল্যান করে ফেললেন তখনই কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ল ভারতীয় কোম্পানি আদানি গোষ্ঠীর মাথায় যে তাহলে ব্যাকআপ প্ল্যানে তাহলে তাদের টাকা কি হবে। ফলে এক্ষেত্রে সমাধান চাই। সমাধান কোন পথে আসে? আলোচনা হলে। ফলে কূটনৈতিক স্তরে একরকম ট্যাকটিক্যাল লাইন আর পলিটিক্যাল একটা ট্যাকটিক্যাল লাইন, এই দুটো লাইনকে এক সরল রেখায় নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং তিনি চাইছেন ঠিক সময় এসে সেখানে নির্বাচন কমিশন দিন ঘোষণা করবে, নির্বাচন হবে, তিনি যে কোনো একটা রাজনৈতিক শক্তির পক্ষে দাঁড়িয়ে যাবেন, নির্বাচনে লড়াই করবেন, বিপুল সংখ্যক ভোটে জিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনূস তিনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন। ফলে তারই কৌশল, তারই ট্যাকটিস তিনি ঠাড়ে ঠোড়ে হাবে ভাবে বারবার বোঝাচ্ছেন। এবং সে কারণে দেখো আজকে এই বাইল্যাটারাল মিটিংয়ের ছবি এই 10-15 মিনিট আগে শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি বাইরে আনলেন, সঙ্গে সঙ্গে তিনি বোঝাতে চাইলেন যে ভারত আমাদের পরম বন্ধু। এই মুহূর্তে রবীন্দ্রনাথের সেই গানের লাইন, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটার লাইনটার পুরোটা তুমি মনে করে দেখো। ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি তিনি তৈরি করতে চাইছেন যে এই বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ, এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন স্বাধীনতা দেখাবে, এই বাংলাদেশ নির্বাচিত প্রধানমন্ত্রী পাবে, সবটাই পাবে। জুন মাস পর্যন্ত, আগামী বছরের জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন, সবটা হবে। এর মাঝে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ঝেলে নিলেন সীমান্তবর্তী অঞ্চল, বৈদ্যুতিকরণের বিষয়, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিকরণের বিষয়, তিস্তা জট এবং আরও সামগ্রিক বিষয় নিশ্চয়ই আলোচনা হয়েছে। আমি আবার বলবো, সময় যত বেরোবে, যত সময় এগোবে, ততই এই বৈঠকের নির্যাস বেরোবে, নতুন নতুন সমীকরণ তৈরি হবে এশিয়াটিক কান্ট্রিগুলোর মধ্যে। আগামী দিনে এই ভারত এবং বাংলাদেশ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে কয়েকদিন আগে পাকিস্তান বলছিল যে হামারে অ্যাটম বোম মে হামারে ভাই কা নাম লিখা है, বাংলাদেশের নাম লেখা রয়েছে। ফলে এক্ষেত্রে আমি আবার বলবো, কোনো দেশের কাছেই আমি ছোট হব না। কাউকে সামরিক শক্তিতে হেল্প লাগবে, কাউকে মাল ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্টের জন্য লাগবে, আর কাউকে কাঁচা মাল সরবরাহের জন্য লাগবে। আমি কাউকেই ফেলবো না, সবাইকেই আমার লাগবে, বড়দাকেও লাগবে, মেজদাকেও লাগবে, আবার ছোট ভাইটিকেও লাগবে। ফলে এক্ষেত্রে এই কূটনৈতিক স্তরে একদিকে লাইন আর পলিটিক্যাল লাইনকে সামনে রেখে এই বাংলাদেশ চাইছে আবার তার পুরনো ছন্দে সোনার বাংলায় ফিরে আসতে। সময় বলে দেবে যে ডক্টর ইউনূস তাতে কতটা সফল হবেন নাকি হবেন না। কিন্তু এই মুহূর্তের এই ছবি গোটা ভারতবর্ষ, বাংলাদেশের সীমানা ছাড়িয়ে, এশিয়া ছাড়িয়ে ইউরোপ, সবচেয়ে ভালো দাদা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও যে বার্তা পৌঁছচ্ছে সেটা খুব পরিষ্কার জলের মতো। তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে আরও আর একটা বিষয় আমি জেনে নেবার চেষ্টা করব। তুমি যেমনটা বলে যে শি জিনপিং এর সঙ্গে ইউনূসের ছবি,
নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি। আমরা এর আগে শাহবাজ শরীফের সঙ্গে দেখেছি, যদিও সেটাতে কায়রোতে বেটে। এবারে কিন্তু শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তাদের দেশে, অর্থাৎ সেখানেও কি এই বৈঠকটা সেরেই আবার 10-15 মিনিটের মধ্যে এইরকমই এর একটি ছবি প্রকাশ আনবেন। একটু আগেই তুমি কবিগুরুর কথা বলছিলে, সেই কবির ভাষাতেই বলতে, মোর নাম এই বলিয়া খ্যাত হোক আমি তোমাদেরই লোক। এই বার্তায় কে তিনি এশিয়ান কান্ট্রিগুলোকে ছড়িয়ে দিতে চাইছেন তিনি, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুচারু। না না, একদম তাই, একদম তাই। তুমি যে প্রশ্ন করেছো একদম সঠিক প্রশ্ন, এবং সেই পথেই কিন্তু তিনি চলতে চাইছেন। বিভিন্ন রাজনৈতিক সমালোচকেরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছিলেন যে ডক্টর ইউনূস তিনি রাজনীতি বোঝেন না, তিনি অধিকাংশ সময় তো বাইরেই কাটিয়েছেন। শুধু ডক্টর ইউনূসকে দেখলে চলবে না, তার পেছনে যারা রয়েছেন তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তারা তাকে রসদগুলো জুগিয়ে চলছেন যে কোন ট্যাকটিক্যাল লাইনে তিনি চলবেন। এক্ষেত্রে বাংলাদেশকে মোটিভেট করার ক্ষেত্রে এই ডক্টর ইউনূসের জামানাতে একজন বিখ্যাত সোশ্যাল ক্রিয়েটারের কথা আমি বলবো, পিনাকি বাবু কিন্তু যথেষ্ট ক্ষেত্রে তার বিশ্লেষণ, বাংলাদেশ নিয়ে তার অভিমত চিন্তার কথা বারবার বলেছেন। ডক্টর ইউনূস তার কথা শোনেন। এছাড়া এরকম বহু অনেকে রয়েছেন যারা বা যাদের কথা ডক্টর ইউনূস ফেলে দেন না। ফলে সেই পরিবর্তনটা সেই কারণ দেখতে পাচ্ছ, এবং এটাই সঠিক সময় বলে মনে করেছেন ডক্টর ইউনূস যে আর কোনো দেরি করা যাবে না, সত্যিকারের একটা সংস্কার দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিলে, কারণ মানুষ তো উন্নয়ন বোঝে, মানুষ এত চাকচক্য কি বৈষম্য বিরোধী আন্দোলন কি সংস্কারের জন্য উত্তাল দেশ এসব বোঝে না। মানুষ যেটা বোঝে সামগ্রিক উন্নয়ন কি হলো, আর্থসামাজিক পরিকাঠামোতে কি কোনো পরিবর্তন এলো, তারা এটা দেখবেন। তারা দেখবে যে অন্যান্য দেশগুলো বাংলাদেশ সম্পর্কে কি মনোভাব পোষণ করছে, সেটাই তিনি চাইছেন। এই কয়েকদিন আগে বারে বারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হচ্ছিল বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজ, তাহলে কি যুদ্ধ লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আসলে তা নয়। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রেখে সামরিক দিক থেকে পাকিস্তানের কাছ থেকে যে আগামীতে বাংলাদেশ হেল্প নেবে, এই সমস্ত মহড়া করে সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করলো। আবার চীনের সঙ্গে কথা বলে এসে নিজে টুইট করে বা প্রেস সচিবের মাধ্যমে বলিয়ে এটা বলে দেওয়া হলো যে চীন বাংলাদেশের ইকোনমিক জোনের দিকে তাদেরও নজর রয়েছে, যে তারাও চায় সেখানে ইনভেস্টমেন্ট করতে, ব্যবসা করতে, করিডোর তৈরি করতে। আবার ভারতবর্ষের সঙ্গে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকটা করে তিনি প্রমাণ করে দিলেন যে পুরনো বন্ধুকে তারা ভুলে যাচ্ছে না। তাই তো মোদীর সঙ্গে তিনি দেখা করলেন। ভারতবর্ষের মতো শক্তিশালী এবং পরম প্রতিবেশী দেশ, সেই দেশকে কখনোই আমল না দিয়ে পারা যাবে না, এটা কেউ না কেউ বা কারা ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন। তাই তিনি কয়েকদিন ধরে, বিগত 15 দিন ধরে চেষ্টা করছিলেন ভারত সফরে যদি আসা যায়, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস কিন্তু আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, অত্যন্ত সুকৌশলে এই পলিটিক্যাল এবং কূটনৈতিক লাইনকে এক সরল রেখায় নিয়ে গিয়ে। প্রবীর, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা